আমরা দেখবো যে এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট, ইন্টারভেনশন অ্যান্ড কন্ট্রোলস। সো ক্যাপিটাল ফ্লোজ যদি হয়, ক্যাপিটাল ইনফ্লো হলে আমার কারেন্সি অনেক অ্যাপ্রিসিয়েট করে ফেলে, ক্যাপিটাল আউটফ্লো হলে আমার কারেন্সি অনেক কমে যায়। সো এখানে দুইটা ফ্যাক্টর আছে, একটা পুল একটা পুশ। সো একদিকে বাড়ছে একদিকে কমে যাচ্ছে ক্যাপিটাল ইন এন্ড আউটফ্লো ফলে। সো এখানে বলা হচ্ছে যে পুল ফ্যাক্টরস রিপ্রেজেন্ট আ ফেভারেবল সেট অফ ডেভেলপমেন্টস দ্যাট এনকারেজ overseas capital to flow toward a particular country. So these factors include the following: কি expected decline in inflation and inflation volatility. যেই দেশে ইনফ্লেশন স্টেবল থাকবে আর ইনফ্লেশন ভলাটিলিটি কমে যাবে, সেই দেশে ক্যাপিটাল ইনফ্লো হবে। যে দেশে ইনফ্লেশন অনেক বেশি এবং যে দেশে ইনফ্লেশনের ভলাটিলিটি অনেক বেশি, সেখানে ফরেন ক্যাপিটাল আসবে না, কারণ তারা মনে করবে যে আমার ফরেন ক্যাপিটাল আসলে ইনফ্লেশনের কারণে আমার ক্যাপিটালের ভ্যালু অনেক কমে যাবে এবং কারেন্সি ডিপ্রিশিয়েট করলে আমি অনেক কম টাকা পাবো আর কি। মোর ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রিজিম, এক্সচেঞ্জ রেট রিজিম ফ্লেক্সিবল হলে ইনফ্লো হবে। ফিক্সড এক্সচেঞ্জ রেট রিজিমে পিপল ইনভেস্ট করতে চায় না আর কি। ফিসক্যাল পজিশনটাকে যদি ইমপ্রুভ করেন, প্রাইভেটাইজেশন যদি করেন স্টেট ওন কোম্পানিগুলোকে, ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে যদি লিবারালাইজ করেন, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর ছেড়ে দেন, আপনি ইন্টারেস্ট ফিক্স করছেন, এক্সচেঞ্জ রেট ফিক্স করছেন, এগুলো যদি না করেন, অ্যান্ড লিফটিং দ্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন, ফরেন এক্সচেঞ্জ যে রেগুলেশন এবং কন্ট্রোল আছে সেগুলো যদি লিফট করে ফেলেন, তাহলেই আপনার ফরেন ক্যাপিটালের মোবিলিটি হবে। So the end result would be monetary base and the level of short-term interest rate would be altered by the intervention operations. So তখন আপনার দেখা যাবে যে আপনি যেভাবে ক্যাপিটাল ফ্লোটা করতে চান সেভাবে আপনি মনিটারি পলিসি নিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন। So the key issue for policy makers is that whether intervention and capital controls will actually work in terms of preventing currencies from appreciating too strongly and reducing the aggregate volume of capital inflows. And number 3, enabling monetary authorities to pursue independent monetary policy. So এটা আসলে ডিপেন্ড করবে আসলে আপনি কতটুকু মানে ক্যাপিটাল কন্ট্রোল, ইন্টারভেনশন এবং কন্ট্রোলটা আসলে অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে কিনা, সেটা আপনি ডিপেন্ড করছে যে আপনি এই যে কারেন্সি অনেক অ্যাপ্রিসিয়েট হয়ে যায় এটাকে কতটুকু প্রিভেন্ট করতে পারছেন, আপনি একদিকে ভলিউম অফ ক্যাপিটাল ইনফ্লোজ এটাকে কতটুকু প্রোটেক্ট করতে পারছেন এবং কতটুকু আপনি ইন্ডিপেন্ডেন্ট মনিটারি পলিসি নিতে পারছেন। সো দ্য রিলেটিভ সাকসেস অথবা ল্যাক অফ সাকসেসের উপরে নির্ভর করবে যে আপনার ম্যাগনিটিউড অফ কারেন্সিটা কোন দিকে যাবে আর কি। সেখানে একটা এক্সাম্পল আছে, সেটা হলো নতুন বই, এটার এক্সাম্পল এখানে দেয় নাই। সো আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্নিং সাইন। সো ওয়ার্নিং সাইন অফ আ কারেন্সি ক্রাইসিস। সো কারেন্সি ক্রাইসিসে কিছু ওয়ার্নিং সাইন থাকে, তো সেগুলো আমরা দেখবো। সো কারেন্সি ক্রাইসিস যখন হয় তার আগে বেশ কিছু ঘটনা ঘটে। কারেন্সি ক্রাইসিস হওয়ার আগে কি কি ঘটনা ঘটে আপনি দেখেন, শ্রীলঙ্কাতে কারেন্সি ক্রাইসিস হয়েছে, কারেন্সি অনেক ম্যাসিভলি ডিভ্যালু করতে হয়েছে। পাকিস্তানে কারেন্সি ক্রাইসিস হয়েছে, ম্যাসিভলি কারেন্সি ডিভ্যালু করতে হয়েছে গত 1 বছরে যদি দেখেন। তো এর আগে গত কয়েক বছর ধরে আসলে ঘটনাগুলো ঘটছে কি, কারেন্ট অ্যাকাউন্ট আনসাস্টেনেবল লেভেলে ডেফিসিটে যাবে, যেটাকে ক্যাপিটাল অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট দিয়ে আপনি ফাইন্যান্সিং করতে পারবেন না। আপনার বাজেট অনেক ডেফিসিট হবে, মনিটারি পলিসি অনেক এক্সপেনশনারি হবে। সো এরকম বেশ কিছু কন্ডিশন দেওয়া আছে যেটা প্রায়র টু কারেন্সি ক্রাইসিস ক্যাপিটাল মার্কেটস হ্যাভ বিন লিবারালাইজড টু অ্যালাউ দ্য ফ্রি ফ্লো অফ ক্যাপিটাল। তার আগে আপনি রেস্ট্রিকশন করে রেখেছিলেন, আপনি যখন ক্যাপিটাল মার্কেটটাকে ফ্রি ফ্লো করে দিলেন তখন তো আপনার কারেন্সি অনেক ডেভিয়েট করলো। দেয়ার আর লার্জ ইনফ্লোজ অফ ফরেন ক্যাপিটাল, আগে ফরেন ক্যাপিটাল আসছিল, এখন এই ফরেন ক্যাপিটাল গুলো চলে যাবে যেহেতু কান্ট্রির আউটলুক ভালো না। কারেন্সি ক্রাইসিস আর অফেন প্রিসিডেড বাই ব্যাংকিং ক্রাইসিস। অনেক সময় দেখা যায় অনেক দেশে ব্যাংকিং ক্রাইসিস হয়, সো ব্যাংকিং ক্রাইসিস হওয়ার পরে কারেন্সি ক্রাইসিস হয়। Countries with fixed or partially fixed exchange rates are more susceptible to currency crisis. তার কারণ হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট রাখলে আপনি তো কারেন্সিকে অনেকদিন ধরে কন্ট্রোল করে রাখছেন, আপনি যেটা অনেকদিন ধরে কন্ট্রোল করে রাখছেন সেটা হঠাৎ করে দেখবেন আউটবার্স করবে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস টেন্ড টু ডিক্লাইন, এমন লেভেলে ডিক্লাইন করে ফেলছে যে যেটার পরে আর আসলে কমানোর জায়গা নাই। তো তখন আপনি ডিমান্ড এন্ড সাপ্লাই বেসিসে আপনাকে ছেড়ে দিতে হবে, ফিক্সড এক্সচেঞ্জ রেট আপনি মেইনটেইন করতেন ওটা আপনি আর করতে পারবেন না। In the period leading to crisis, the currency rises substantially relative to its historical mean. Or historical mean থেকে কারেন্সি অনেক ওভার ভ্যালুড লেভেলে চলে যাবে।
ওভারভ্যালুড লেভেলে যদি চলে যায়, সেখান থেকে একটা কারেন্সি ক্রাইসিস যখন হবে, তখন এটা আবার তার আগের অবস্থায় বা তার লং রান আউটলুকের দিকে ফেরত আসবে। The ratio of exports to imports often deteriorates. So export by import এর যে রেশিওটা এটা ডিটারিয়েট করবে, মানে এক্সপোর্ট কম, ইম্পোর্ট অনেক বেশি, সো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হচ্ছে, ট্রেড ডেফিসিট হচ্ছে। ব্রড মানি গ্রোথ এন্ড দি রেশিও টু ব্যাংক রিজার্ভ এইটা রাইজ করে, মানে মানি সাপ্লাই অনেক বেড়ে যায়। এন্ড ইনফ্লেশন অনেক বেড়ে যায়, ইনফ্লেশন অনেক ভোলাটাইল হয় এবং হাইপার ইনফ্লেশন হয়ে যেতে পারে প্রায়র টু আপনার ক্রাইসিস আর কি। এখানে একটা কেসের কথা বলা হয়েছে, আইসল্যান্ডিং কারেন্সি ক্রাইসিস অফ 2008। এটা আপনারা রিডিং দিবেন, আমরা এক্সাম্পল 11-এ চলে যাব। So Monique Kwan now turns her attention to the likelihood of crisis in various emerging market currencies. So she discusses this matter with a research associate who tells her that the historical record of currency crisis shows that most of these episodes were not very well anticipated by the investors. So অ্যান্টিসিপেট করা যায় না অনেক সময়, দেখা যায় কারেন্সি ক্রাইসিস। সো ও এখন বলছে যে বাই বন্ড মার্কেটস অথবা ক্রেডিট রেটিং কোম্পানিজ এর মাধ্যমে এটা আসলে এক্সপেক্ট করা যাচ্ছে না বা আপনি অ্যান্টিসিপেট করা যাচ্ছে না। সো রিসার্চ আসলে ইজ মোস্ট লাইকলি কারেক্ট অর ইনকারেক্ট। আসলে কারেক্ট, মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় কারেন্সি ক্রাইসিস গুলো প্রেডিক্ট করা যায় না, কখন হবে কি হবে এটা প্রেডিক্ট করা যায় না। সেকেন্ড হচ্ছে, Quam delves further into historical record of currency crisis. So she concludes that even countries with relatively sound economic fundamentals, so that the sound economic fundamentals are fundamentals can fall victim to these crisis episodes, and that these attacks can occur when sentiment shifts for reasons unrelated to economic fundamental. মানে হচ্ছে আপনার ইকোনমি সাউন্ড থাকার পরও কিন্তু আসলে আপনার কারেন্সি ক্রাইসিস হইতে পারে। তার কারণ হচ্ছে আপনার সেন্টিমেন্ট অনেক নেগেটিভ হয়ে গেছে। সেন্টিমেন্টটা কেন নেগেটিভ হয়ে গেছে, তার কারণ হচ্ছে মেবি আপনার কারেন্সি অনেক ওভারভ্যালুড হয়ে গেছে ওভার টাইম আর কি, সেই কারণে। সো আনসার হচ্ছে কারেক্ট। Even countries with sound economic fundamentals can be subject to currency crisis, including instances when market sentiment shifts for non-economic reasons. Number 3, the better advise the firm's clients on the likelihood of currency crisis. The Kwan tries to formulate an early warning sign for these episodes. So সে কিছু warning sign দেখার চেষ্টা করছে। She recognizes that a typical currency crisis tends to be triggered by a number of economic problems, not just one. So সেই প্রবলেম গুলোর মধ্যে কোনটা least likely to indicate an impending crisis, মানে কোনটা না actually. An expansionary monetary policy হয় before the crisis. An overly appreciated exchange rate, এটাও হয়। আর রাইজিং লেভেল অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, না আপনার যদি রাইজিং লেভেল অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হয়, তাহলে তো আপনি কারেন্সি ডিপ্রিশিয়েট করলে সেটাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন। সো সিটা আনসার আর কি, লিস্ট লাইকলি যেহেতু। 4 নাম্বার, কোয়ান্স আর্লি ওয়ার্নিং সিস্টেম would most likely be better if it had a strong record of predicting actual crisis, include a wide variety of economic indicator, started flashing well in advance of an actual currency crisis to give market participants time to adjust or hedge their exposure. So early warning sign যদি বেটার হবে কখন, যদি এটা আগে থেকে আপনাকে কিছু সিগন্যাল দেয় এবং সেই অনুযায়ী আপনি অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থাটা নিতে পারেন আর কি। সো এখানে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ।